আম্মা নামে একজন নামকরা ধোসা বিক্রেতা ছিল। আম্মার দোকানে ছিল গ্রামের পাশেই। সূর্যের প্রথম আলো আসার সাথেই আম্মার দোকান খুলে যেত, আর সেখানে সব সময় খদ্দেরের ভিড় লেগেই থাকতো। আম্মা, আপনার ধোসা তো একেবারে লাজবাব। কি জানি কেমন করে আপনি এত ভালো ধোসা বানিয়ে ফেলেন। নিজের খরিদ্দারের থেকে এত ভালো ধোসার প্রশংসা শুনে আম্মা খুব খুশি হয়ে যেতেন। আমার বেশিরভাগ খরিদ্দার সকাল সকাল জল খাবারে ধোসা খেতেই পছন্দ করত। আরে আম্মা, একটা স্পেশাল মাইসুর মশলা ধোসা। বসো বসো, এখনই দিচ্ছি। আম্মা তার সমস্ত খরিদ্দারদের খুব ভালোভাবেই বসাতো আর তাদের সাথে গল্পও করত। সময় চলতে থাকলো, আর সময়ের সাথে সাথে আম্মার দোকানও অনেক বড় হয়ে গেল এবং আম্মার সাহায্য করার জন্য আরও দুজন মহিলাকে কাজে রেখেছিল। তারপর আম্মা বসে বসে খরিদ্দারদের কাছ থেকে টাকা নিত আর তাদের সাথে কথা বলতো। আম্মার সাহায্যকারী মহিলাদের মধ্যে একজন ছিল বিনা, যার সবসময় নজর থাকতো আম্মার টাকা পয়সার ওপর। এখানে আমরা দুজন সারাদিন শুধু কাজ করতে থাকি, আর আম্মাকে দেখো সারাদিন শুধু টাকা গুনে যাচ্ছে। আর আমরা কি পাই বলো তো? আমরা তো আমাদের মাইনে পেয়ে যাই। ওই দিয়ে কিছু কাজ হয় নাকি? ওইদিকে দেখ, আম্মাকে দেখ, সারাদিন টাকা গুনে যাচ্ছে। এসব ওনার রোজগারের টাকা। বছরের পর বছর তিনি এত পরিশ্রম করেছেন, তার ফলস্বরূপ এই দোকানটা এত বড় হয়েছে। আমি তো তোকে সেটাই বোঝানোর চেষ্টা করে চলেছি। আমাদের নিজেদের দোকান তৈরি করে পরিশ্রম করা উচিত। না রে বাবা না, এসব আমার দ্বারা হবে না। আমার জন্য এই মাইনেই তো ঠিক আছে রে। বিনা অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু লক্ষ্মী তার কোনো কথাই শুনতে চাইল না। বিনা অনেক দিন ধরে তার নিজের দোকান করার কথা ভাবতে লাগলো। অবশেষে একদিন বিনা তার নিজের ধোসার দোকান খুলেই ফেলল। আম্মার 10 টাকা করে ধোসা বিক্রি করত, কিন্তু বিনা ধোসার দাম 8 টাকা করে দিয়েছিল। আস্তে আস্তে বিনার দোকানে সব খরিদ্দারের ভিড় লেগে গেল। এই দেখে বিনা খুব আনন্দ পেল, কিন্তু শীঘ্রই তার মধ্যে অহংকার এসে গেল। আম্মা খুবই সাধারণ ছিল এবং সে তার খরিদ্দারদের সাথে খুব ভদ্রভাবে কথা বলতো, কিন্তু বিনার অহংকার খুবই বেড়ে গিয়েছিল। দিদি, একটা মশলা ধোসা দিন তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, তোমাকে কিন্তু 10 মিনিট অপেক্ষা করতে হবে। ঠিক আছে দিদি। বিনা সব সময় তার খরিদ্দারদের দীর্ঘক্ষণ অপেক্ষা করিয়ে রাখতো। এই নাও তোমার মশলা ধোসা। দিদি, আমাকে ওই সবুজ চাটনিটা একটু দাও না। দিলাম তো সবুজ চাটনি, আর কত দেব? বিনা মাঝে মধ্যেই ছোটখাটো ব্যাপার নিয়ে তার খরিদ্দারদের সঙ্গে ঝগড়া করত। কিছুদিন পরে বিনার অহংকার এত বেড়ে গেল যে সে ভাবল সে যাই করুক না কেন খদ্দের তার কাছেই আসবে। কেননা আমার ধোসার দাম কম, তাই সব খরিদ্দার আমার কাছেই আসবে। রোজ রোজ সকাল 6টায় দোকান খুলে আমি পরিশ্রান্ত হয়ে গেছি। একটা কাজ করি, কাল থেকে 6:30 থেকে 7টায় দোকান খুলবো। যদি খরিদ্দারদের অপেক্ষা করতে হয় তাতে আমার কি? আমার তো ভালোভাবে ঘুমটা হয়ে যাবে। পরের দিন সকালে রোজের মতন আমার দোকান ঠিক সকাল 6টায় খুলে গেল, কিন্তু বিনার দোকান বন্ধ ছিল। এই দেখে সব খরিদ্দার আমার দোকানে চলে গেল। গ্রাহকদের ভিড় দেখে আম্মা বুদ্ধি করে নিজের দোকানের ধোসার দাম 8 টাকা করে দিল। 7:30টায় বিনা দোকান খুলল। খরিদ্দাররা যখন দোকানে গেল তখন দেখলো দুটো দোকানেরই একই দাম। এটা দেখে, আরে বাহ, আম্মাও ধোসার দাম কমিয়ে দিয়েছে। অনেক দিন হয়ে গেল আমরা আম্মার ধোসা খাইনি। তারপর সারা দিন আম্মার দোকানে খরিদ্দারদের ভিড় লেগেই থাকলো, আর এদিকে বিনার দোকানে 1-2জন খরিদ্দার আসছিল। বিনা মনে মনে খুব জ্বলছিল, আর সেই কারণেই সে খরিদ্দারদের ওপর আরো বেশি চেঁচামেচি করে ফেললো। চাই না তোমার ধোসা আমি, তুমিই খাও। সব খরিদ্দার আম্মার দোকানেই চলে গেল। আজ আম্মা খুব আনন্দ পেল, কেননা আবারও তার দোকান খুব ভালোভাবে চলছিল। কিন্তু বিনা হিংসায় আম্মার ওপর জ্বলছিল। বাচ্চারা,
এই গল্পে আম্মা কিছুই করলো না, কিন্তু বিনার অহংকার তার নিজের ভালো ব্যবসাটাকেও নষ্ট করে দিল। যদি ও প্রথম থেকেই খরিদ্দারদের সাথে ভালো ব্যবহার করত আর অহংকার না দেখাতো, তাহলে আজ ওর ব্যবসাও খুব ভালোভাবে চলতো। এই জন্যই বলে অহংকার পতনের মূল কারণ। দক্ষিণ ভারতের একটি গ্রামে রমা আর তার স্বামী চিনাপ্পা থাকত। দুজনে গ্রামের একটা চাষের জমিতে দিনমজুরি করে নিজের সংসার চালাতো। রমা আর চিনাপ্পার এক ছেলে এবং এক মেয়ে ছিল। তারা তাদের সন্তানদের লেখাপড়া শিখিয়ে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, কিন্তু মাঝে মধ্যেই চিনাপ্পা অসুস্থ হতে শুরু করলো। ও খুব অসুস্থ হয়ে পড়ল। এখন রমাকে চাষের জমিতে দিনমজুরির কাজও করতে হতো, নিজের সন্তানদের খেয়ালও রাখতে হতো, আর তার অসুস্থ স্বামীরও। তার শারীরিক অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছিল। একদিন চিনাপ্পাকে দেখতে তার ভাই মোহন এলো। দাদা, দেখে তো মনে হচ্ছে তোমার শরীর খুব খারাপ। তুমি কি ডাক্তার দেখিয়েছো নাকি না? দেখিয়েছি ঠাকুরপো, কিন্তু তারপরেও কোনো উন্নতি দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি মন্দিরে গিয়ে তোমার নামে পুজো দেব, তুমি নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। ঠিক আছে আমার ভাই। বৌদি, তোমার একার ওপরেই এই পুরো সংসারটা চালানোর দায়িত্ব এসে পড়েছে, তাই না? হ্যাঁ, কিন্তু এখন সংসার তো চালাতেই হবে না। বৌদি, আমি না একটা ইডলির দোকান খুলছি। তুমি কি সে দোকানে গিয়ে ইডলি বানাতে পারবে? এর ফলে তুমি কিছু টাকাও হাতে পেয়ে যাবে, আর তোমার এই আর্থিক পরিস্থিতিও অনেকটাই বদলে যাবে। আমার এই ব্যবসায় যা লাভ হবে সেটা আমরা দুজনে মিলে ভাগ করে নেব। হ্যাঁ, ঠিক আছে ঠাকুরপো। আর পরের দিন থেকে রমা মোহনের দোকানে ইডলি বানাতে লাগলো। গ্রামের সবার রমার তৈরি করা ইডলি খুব পছন্দ হলো। দেখতে দেখতে রমার বানানো ইডলি বিখ্যাত হয়ে গেল। দোকানে রোজ গ্রাহকেরা ভিড় করতে শুরু করলো। রমা ও মোহন দুজনেই খুব খুশি ছিল, কারণ ব্যবসা থেকে দুজনেই লাভবান হচ্ছিল। উপার্জিত হওয়া লাভের টাকায় রমা চিনাপ্পাকে ভালো চিকিৎসা করালো, আর কিছুদিনের মধ্যেই চিনাপ্পা একদম সুস্থ হয়ে গেল। এভাবে 2 মাস কেটে গেল। রমা আর মোহনের দোকানে গ্রাহকেদের ভিড় ক্রমাগত বেড়েই চলেছিল। আর আজ রমা ভাবল, এই এত লোকের ভিড় শুধুমাত্র আমার ইডলির জন্যই তো, তাহলে আমার তো লাভের ওপর বেশি অধিকার। মোহন তো শুধু জিনিসপত্র কিনে এনে দেয়, আর সব খদ্দেরদের ইডলি পরিবেশন করে, তাহলে তো ওর লাভের সমান অংশ পাওয়া উচিত না? সন্ধ্যের সময় যখন লাভের অংশ দুজন ভাগাভাগি করছিল, তখন ঠাকুরপো, সব ইডলি তো আমিই বানাই। যদি আমার ইডলি এত সুস্বাদু না হতো, তাহলে তোমার এত লাভ হতোই না। সে তো ঠিকই বৌদি, তোমার হাতে বানানো এই ইডলি সত্যিই অসাধারণ। তাই তার জন্য আমার তো লাভের উপর বেশি অধিকার থাকা উচিত। কিন্তু বৌদি, এটা তো ঠিক না। আমিও সারাদিন খুব পরিশ্রম করি, তারপর আমরা এত টাকা রোজগার করি। তার মানে আমরা দুজনেই সমান সমান পরিশ্রম করি, আর তাই এই লাভের অঙ্কের উপরেও আমাদের সমান অধিকার আছে। না ঠাকুরপো, এবার তুমি ভুল কথা বলছো। তাই যদি হয়, তাহলে কালকে থেকে অন্য কোনো ইডলি বানানোর লোক খুঁজে নিও। রমা মোহনের সাথে রাগারাগি করে নিজের বাড়ি ফিরে এলো। আর পরদিন থেকে গ্রামে 2টো ইডলির দোকান বসলো। একটা রমার, যেখানে সে নিজেই ইডলি বানাতো আর বিক্রি করছিল, আর একটা মোহনের, যেখানে অন্য এক মহিলা ইডলি বানাচ্ছিল। রমার নতুন দোকান দেখে গ্রামবাসীরা সবাই তার দোকানের দিকে চলে গেল, কিন্তু রমা একা ছিল। ও এতজন গ্রাহকদের একা সামলাতে পারছিল না। অবশেষে গ্রাহকেরা অপেক্ষা আর না করে
মোহনের দোকানে ফিরে এলো, যেখানে মোহন অন্যান্য দিনের মতোই সমস্ত গ্রাহকদের ভালোভাবে ইডলি পরিবেশন করছিল। এই ঘটনা রোজ হতো, আর দেখতে দেখতে গ্রামবাসীরা মোহনের ইডলির দোকানেই ইডলি খেতে যেত। এখন রমা একা নিজের দোকানে দাঁড়িয়ে আফসোস করত। এটা আমি কি করলাম? আমি তো ভেবেছিলাম ইডলি বানানোটাই আসল কাজ, কিন্তু না, মোহনের খদ্দের সামলানোটাও একটা অনেক বড় কাজ ছিল। অন্ততপক্ষে আমি যখন মোহনের সাথে ছিলাম আমি ভালো টাকা রোজগার তো করতাম, কিন্তু আমার ইডলির দিকে এখন কেউ ফিরেও তাকায় না। রমা নিজের ইডলি নিয়ে খুব অহংকার করত, যা এখন চূর্ণ হয়ে গিয়েছিল। সেই জন্যই কথায় আছে যে অহংকার কাঁচের মতো হয়, যা অবশ্যই ভাঙে। ঘি চাই, ঘি, ভালো গাওয়া ঘি আছে, কেউ নেবে? ঘি চাই গো কারোর। ও বিমলা, 1 কিলো ঘি দাও তো বাছা। কি বলছো দিদি, শুধু 1 কিলো? নিজের দিকে তাকিয়ে দেখো একবার, কত রোগা হয়ে গেছো তুমি। রুটির ওপর একটু ঘি মাখিয়ে খাও, বুঝলে? তারপর দেখো তোমার শরীর স্বাস্থ্য কত ভালো হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, তুমি 2 কিলো দাও তাহলে। আচ্ছা বেশ, তাই দিচ্ছি। বিমলা 2 কিলো ঘি ওজন করল, আর সে আনন্দে এগিয়ে যেতে থাকলো। রাস্তার মধ্যে ও অনেক গ্রাহকের দেখা পেল। আজকে ওর ঘিয়ের ব্যবসা খুব ভালো চলছিল, আর এখন ওর কাছে অল্প একটু ঘি বেঁচেছিল। একটু দূরে হাঁটতেই ও দিনের শেষ গ্রাহকের দেখাও পেয়ে গেল, আর এখন ওর সব ঘি শেষ হয়ে গিয়েছিল। বিমলা খুব আনন্দেই ফিরে আসছিল, আর ঠিক সেই সময় একটা ছোট বাচ্চা ওকে ডাকলো। বিমলা কাকি, ঘি আছে নাকি? না রে সোনা, ঘি তো শেষ হয়ে গেছে। ঠিক আছে কাকি, কালকে আপনি বেশি করে ঘি আনবেন। ঠিক আছে বাবা, কালকে তোমাকে ঘি অবশ্যই দেব আমি। ঘির খালি পাত্র নিয়ে বিমলা ওর বাড়িতে পৌঁছলো, আর ও টাকা গোনা শুরু করে দিল। অনেক টাকা দেখে ওর খুব আনন্দ হলো। আরে আজকে তো খুব ভালো উপার্জন হয়েছে, কিন্তু আজকে আমার একজন গ্রাহক খালি হাতে ফিরে গেল। আমার একদম ভালো লাগছে না। কাল থেকে আমি আরো বেশি ঘি বানাবো, যাতে কেউ আমার কাছ থেকে খালি হাতে না ফিরে যায়। পরের দিন বিমলা ঘি বানানো শুরু করলো। যত পরিমাণে ঘি তৈরি হলো, ওর পাত্রও ভর্তি হতে থাকলো। ওর পাত্রের বেশিরভাগটাই ভর্তি হয়ে গিয়েছিল, আর বিমলার কাছে যত দুধ ছিল এরই মধ্যে শেষ হয়ে গেল। আরে এটা কি হলো? পাত্রটা তো আজকেও পুরো ভরলো না। যদি আজকেও আমার একজনও গ্রাহক খালি হাতে ফিরে যায়, তাহলে আমার খুব খারাপ লাগবে। না, আজকে আমার কোনো গ্রাহকই খালি হাতে ফিরে যাবে না। বিমলা ঘরের ভেতর থেকে একটা বনস্পতির তেলের পাত্র নিয়ে এলো, আর ও ঘিতে তেল মিশিয়ে দিল। এবার কেউ আর খালি হাতে ফিরে যাবে না। ঘি লাগবে, ঘি, ঘি চাই গো কারোর। খুব ভালো গাওয়া ঘি আছে গো, কেউ নেবে ঘি? কাকি, 1 কিলো ঘি দিয়ে দাও। হ্যাঁ বাবা, কালকে তুমি ঘি পাওনি তো, তাই আজকে একটু বেশিই নাও। বিমলা বাচ্চাটাকে ঘি দিয়ে দিল, আর ও এগিয়ে যেতে থাকলো। আর এভাবেই বিমলা বাকি মানুষদেরও নিজের ঘি বিক্রি করতে থাকলো। আজকের দিনটা তো খুব ভালো ছিল, আজকে অনেক উপার্জন হয়েছে। ও সুরেশ ময়রার বাড়ির সামনে গিয়ে পৌঁছলো,
ঘি নেবেন কেউ? ভালো ঘি আছে গো। বিমলা দিদি, আমাকে 3 কিলো ঘি দিন। হ্যাঁ হ্যাঁ সুরেশ, কিন্তু আজকে 3 কেজি? কোনো অনুষ্ঠান আছে নাকি? হ্যাঁ, মোড়ল মশাইয়ের বাড়িতে অনুষ্ঠান আছে, সেই জন্যই তো আমি গাজরের হালুয়া তৈরি করছি। বাহ, খুব ভালো কথা। বিমলা 3 কিলো ঘি দিয়ে ওখান থেকে চলে গেল। বিমলা ভীষণ খুশি ছিল যে আজকে ওর কোনো গ্রাহক খালি হাতে ফেরেনি। সুরেশ ময়রা গাজরের হালুয়া বানালো আর ও তখন হাঁড়ি নিয়ে মোড়লের বাড়িতে পৌঁছলো। মোড়লের বাড়িতে অনেক মানুষ নেমন্তন্ন খেতে এসেছিলেন। সুরেশ ময়রা নিজের গাজরের হালুয়া পরিবেশন করলো। তার মধ্যে একজন ব্যক্তি ওই হালুয়া খেলো। ভাই সুরেশ, আজ কি হলো বলো দেখি তোমার এই হালুয়ার? আগের মতো এর মধ্যে স্বাদই নেই। মনে হচ্ছে সুরেশের আজকে কাজে কোনো মনই ছিল না। না না, মনে হচ্ছে মোড়ল মশাই সুরেশকে টাকা পয়সা ঠিক করে দেয়নি। সবাই হাসাহাসি করতে শুরু করলো আর মোড়ল ওর দিকে গম্ভীরভাবে তাকিয়ে রইল। এরপর সুরেশ নিজেই হালুয়া খেলো আর ওর একটু গন্ডগোল মনে হলো। ও আরেকবার হালুয়া খেলো। আমি তো সব জিনিস পরিমাপ মতনই দিয়েছিলাম, এরকমটা আবার বিমলা দিদির ঘিয়ের জন্য হলো না তো? পরের দিন সুরেশ বিমলার বাড়িতে পৌঁছলো আর ওখানে ও দেখলো বিমলা ঘিতে বনস্পতির তেল মিশিয়ে দিচ্ছে। বিমলা দিদি, এত বড় বিশ্বাসঘাতকতা! আপনি শুদ্ধ ঘিয়ের মধ্যে বনস্পতির তেল মেশাচ্ছেন? আপনি একজন বিশ্বাসঘাতক। আজ আপনার জন্য গ্রামের সবাই আমার হালুয়া নিয়ে মজা করেছে আমার সাথে। আমি তোমার এই কাজের ব্যাপারে গ্রামের সবাইকে বলে দেব। আরে সুরেশ, আমার কথাটা তো শোনো। সুরেশ বিমলার কোনো কথা না শুনে ওখান থেকে চলে গেল। সুরেশ গ্রামবাসীদের বলে দিল যে বিমলা ঘিতে ভেজাল মিশিয়েছে। আর এখন বিমলা যখন ঘি নিয়ে বেরোলো, দিদি, একটু ঘি নাও না। না 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 না, তোমার ঘি আমার লাগবে না বাপু। ঘিয়ের মধ্যে তুমি ভেজাল মিশিয়ে সেটা সবাইকে বিক্রি করছো? চলে যাও এখান থেকে। এই সব কথা শুনে বিমলা নিজের কাজের ওপর খুব রাগ হলো। ভেজাল মেশানোর জন্য ওর সব গ্রাহক চলে গিয়েছিল আর এখন কেউ বিমলার থেকে ঘি কিনতে চাইছিল না। এই গল্পটা থেকে আমরা এটা শিখলাম যে যেমন কাজ তার তেমন ফল। সততা একটা মূল্যবান সম্পদ। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।